প্রিয় লিসেনার্স, শুরু করছি আজকের এপিসোড। আপনারা 135তম এপিসোডের শেষ ঘটনা হয়তোবা মনে করতে পারবেন। শেষ ঘটনার শিরোনাম ছিল সৈয়দ বাবা। এই সৈয়দ বাবা ঘটনাটি যিনি আমাদেরকে পাঠিয়েছিলেন তার নাম হচ্ছে ওয়াসিমুল খন্দকার, যার বাড়ি নেত্রকোনা জেলার সদর উপজেলার নিউটাউন এলাকায়। তো ওনার আরও একটি ঘটনা দিয়ে মূলত আজকের 136তম এপিসোড শুরু করতে যাচ্ছি। তো ঘটনাটি ওনার নানু মরহুমা মোসাম্মদ আসমা খাতুনের কাছ থেকে উনি শুনেছেন। ওনার নানুর বাবা ভারতের বিহার রাজ্যের সরন জেলার ছাপড়া শহরের অধিবাসী ছিলেন, যার নাম ছিল মরহুম নবী মোহাম্মদ। উনি 1981 সালে মারা গিয়েছিলেন। ওনার নানুর পরিবার দেশভাগের পর 1955 কি 56 সালে পূর্ব পাকিস্তানে চলে আসেন। ঘটনাটি ঘটেছিল নানুর বাবা নবী মুহাম্মাদের চাচার সাথে। অনেক আগের বিধায় নানু ওনার নামটা স্মরণ করতে পারছিলেন না। একটা কথা বলে নেওয়া যাক, ওনার নানুর জন্ম কিন্তু ওই ছাপড়াতেই। তিনি ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন। ঘটনাটির সময়কাল 1940-এর দশকের কোন একটা সময় হবে। নবী মোহাম্মদ সাহেবের চাচা স্থানীয় মসজিদের ইমাম ও একজন খুবই পরহেজগার ব্যক্তি ছিলেন। তাকে সকলেই মৌলভী সাহেব নামেই ডাকতেন। ছাপড়াতে তখন বড় বাজার বা হাট বসত, আর বাজারের সাথে বয়ে চলেছে ঘাগর নদী, যেটা পরবর্তীতে গঙ্গাতে গিয়ে মিশেছে। নদীর উপর ব্রিজ ছিল, নদীর এক পাশে শ্মশানও ছিল। মৌলভী সাহেব একদিন এশার সালাতের পর বাজারে গেলেন, কারণ বাজারটা ওই সময় রাতের বেলাও জমজমাট থাকতো। বাজার করে বাড়িতে যেতে তার বেশ রাত হয়ে গিয়েছিল, আর তাকে ওই নদীর ব্রিজটা পার হয়েই বাড়ি যেতে হবে। উনি একাই যাচ্ছিলেন, আশেপাশে অন্য কোনো লোকজন ছিল না। উনি যখন ব্রিজের উপর উঠলেন তখন নিচ থেকে মনে হচ্ছে কথাবার্তার আওয়াজ আসছে। অবশ্য কথাবার্তার আওয়াজ আসাটা স্বাভাবিক ছিল, ওই সময়ে শুকনোর মৌসুম ছিল। ওই ব্রিজের নিচে বা ওই নদীতে পানি ছিল না, চারদিকে বালুময় ছিল, কিছু কিছু জায়গায় পানি জমেছিল। উনি ওই কথাবার্তার আওয়াজ শুনে ব্রিজ থেকে নিচের দিকে তাকালেন। চাঁদের আলো কিন্তু ভালোই ছিল ওই দিন আর কি, বা ওই রাত্রে। তো উনি যখন নিচ দিকে তাকিয়েছেন, তাকিয়ে দেখলেন যে 4টা কুচকুচে কালো অবয়ব দেখা যাচ্ছে। ওরা কিছু একটা ভাগ করছে, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে ওরা কোনোভাবেই আসলে সমান কোনো কিছু দিতে পারছে না। মনে হচ্ছে ওরা ঠিকঠাক মতো ভাগ করতে পারছে না। ওরা কি কথা বলছে উনি একটু কান খুলে শোনার চেষ্টা করলেন। ওরা বলছে, হ্যাঁ রে, বারবার 5 ভাগ হয় কেন? আচ্ছা, আমাদের এই ভাগ করা কি কেউ দেখছে নাকি? তখন একটা অবয়ব বলে ওঠে, এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছে তো রে, এই ব্রিজের উপরে তাকায় দেখ, এক মৌলবী আছে, সে দেখছে। তখন ওই 4টা অবয়বের মধ্যে একটা অবয়ব বলে উঠল, এই ওই মৌলবীরা ডাক, ভয় দেখাস না কিন্তু, ভালো মতো ডাকবি। তখন আর একটা পিশাচ মাথা উঁচু করে বলছে, ও মৌলবী সাহেব, আসো আসো, ভয় নাই, ব্রিজ থেকে নেমে আমাদের কাছে আসো। তো মৌলবী সাহেব উনি ওই ব্রিজের আর এক মাথা দিয়ে, মানে যেখান থেকে শুরু হয় ব্রিজটা আর কি, ওই দিক দিয়ে আবার ওই নদীর বালুময় এলাকার মধ্যে ঢুকলেন। একদম মাঝ বরাবর ছিল আর কি, ওই 4টা বসেছিল গোল হয়ে। তো মৌলবী সাহেব যখন ওখানে গেলেন, তখন ওই পিশাচদের মধ্যে যে একটু বড় সাইজে, একটু বড় মনে হচ্ছে এই সর্দার আর কি, এই 4 জনের, সে বলল, ও মৌলবী, বসো, আমাদের পাশে বসো, ভয় নাই। মৌলবী সাহেব উনি পাশে বসলেন। তখন একটা পিশাচ বলছে, মৌলবী, তুমি আমাদের ভাগ করা দেখে ফেলেছ, এই জন্যই বারবার 5 ভাগ হয়ে যাচ্ছে। আমরা কোনো ভাগেই আসলে সমান দিতে পারছিলাম না, কেন যেন 5 ভাগ হয়ে যাচ্ছে। কোনোভাবেই আমরা 4 ভাগ করতে পারছিলাম না। তখনই সন্দেহ লাগে কেউ দেখছে, কারণ আমাদের খাবার ভাগ করা যদি কেউ দেখে ফেলে, তার জন্য একটা ভাগ হয়ে যায়। তখন আমরা বুঝতে পারি যে কেউ আমাদেরকে দেখছে। তো নাও, এই ভাগটা তোমার, যেহেতু তুমি দেখে ফেলেছো আমাদের ভাগ করা, এটা তোমার। তখন মৌলভী সাহেব বললেন, তোমরা খাও, আমি বাড়িতে নিয়ে খাবো। তখন
ওই পিশাচগুলো বলল, আচ্ছা ঠিক আছে যাও, বাড়িতে গিয়ে খেও, কিন্তু যেহেতু তোমাকে সম্মান করে দিলাম, আমরা কিন্তু কাউকে এভাবে ডাকি না, আর আমরা কিন্তু মানুষকেই ধরে খেয়ে ফেলি, কিন্তু তোমাকে সম্মান করে আমরা রাখলাম কাছে, তোমাকে দিলাম, যাও বাড়িতে যাও, বাড়িতে নিয়ে খেও এটা। উনি পকেট থেকে একটা রুমাল বের করে ওই জিনিসটা রুমালে মোড়ালেন। উনি যদিও বা চাঁদের আলোতে দেখার চেষ্টা করেছেন জিনিসটা কি, কিন্তু উনি বুঝতে পারেন নাই আসলে জিনিসটা কি। উনি বাড়িতে গিয়ে ওই জিনিসটা ঘরের একটা নির্দিষ্ট জায়গায় উনি রাখলেন। তবে উনি বাড়িতে যাওয়ার পথে কোনো ধরনের কোনো সমস্যা না হলেও যখন উনি ব্রিজে উঠেছিলেন, আবার ব্রিজের নিচে একটা আগুনের কুণ্ডলি দেখেছিলেন, কিন্তু সেখানে কোনো অবয়ব দেখতে পান নাই। একটু আগে যেখানে ওই 4টা অবয়ব ছিল, জাস্ট এতটুকু। এরপরে উনি ঠিকঠাক মতো বাড়িতে চলে আসেন, আসার পরে জিনিসটা রাখেন। পরদিন সকালবেলা উনি ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে আবার যখন ঘরে ঢুকেছেন, ঢোকার পর ওই জিনিসটা উনি ওই রুমাল থেকে খুলেছেন যে আসলে কি দিল। তো উনি যখন খুলেছেন, খোলার পর ওই জিনিসটা দেখে ওনার বমি শুরু হয়ে যায়। তো ওনার ওই বমি করার শব্দে ওনার স্ত্রীও চলে আসে, এই কি হয়েছে কি হয়েছে। তখন উনি বলেন যে এই দেখো এই জিনিসটা, এটা দেখে তো ওনারও বমি চলে আসে। তখন আশেপাশের যেই ওনাদের যে শরিক ফ্যামিলি আছে সেখান থেকে লোকজন চলে আসে, কি হয়েছে। তখন উনি সব ঘটনা খুলে বলেন যে রাতের বেলা কি হয়েছে। তো তারা ওই জিনিসটা দেখে। ওই সময়ে এই যে নানু, এই ওয়াসিমুল খন্দকার ভাইয়ের নানু, উনিও ওই জিনিসটা দেখেছিলেন। ওইটা দেখে মনে হচ্ছিল কোনো একটা কলিজা পোড়া, মানে কলিজা পোড়ালে যেরকম হয় না, ওই রকম। তখন সকলে মিলে চিন্তা করলেন যে আসলে ব্যাপারটা কি হতে পারে। একজন বললেন যে পাশে যেহেতু শ্মশান হতে পারে, ওই পিশাচগুলো ওইখান থেকে মানুষের এই কলিজাটা সংগ্রহ করেছে, আর ওটা খাচ্ছিল। ওই সময় তুমি উপর দিয়ে গিয়েছো, ওই সময় ওরা 4 ভাগে ভাগ করার চেষ্টা করছিল, পারছিল না, এরপর তোমাকে একটা ভাগ দিয়ে দিয়েছে। এখন কি করা যায় এটা? তখন সকলে মিলে পরামর্শ দিল, যেহেতু এটা তোমার হাতে চলে আসছে, তুমি যাও নদীতে গিয়ে এটা পানিতে ভাসিয়ে দাও। সেই কাজটি করলেন উনি নদীতে গিয়ে ওটা পানিতে ভাসিয়ে দিলেন। ওই দিন রাত্রেই উনি একটা স্বপ্ন দেখেন। স্বপ্নে দেখেন ওই যে 4টা পিশাচ তাকে এই জিনিসটা দিয়েছিল। ওর মধ্যে থেকে যে আকার আকৃতিতে একটু বড় পিশাচটা, মানে যে সর্দার গোছের, সে বলছে, হ্যাঁ রে মৌলবী, কাজটা কি তুই ভালো করলি, তোকে সম্মান করে একটা জিনিস দিলাম, তুই এটা এভাবে নষ্ট করলি, কাজটা ভালো করিস নাই। তখন মৌলভী সাহেব স্বপ্নের মধ্যেই বলছেন যে দেখো, তোমরা যে জিনিসটা আমাকে দিয়েছ সম্মান করে, এই জিনিসটা তো আমি আসলে খেতে পারি না, কারণ এটা কোনো মানুষের খাবার না, এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ খেতে পারে না, এই জন্য আমি ফেলে দিয়েছি, তোমরা রাগ করো না। তখন নাকি ওই পিশাচটা বলেছিল, মনে রাখিস, তুই আমাদের দেয়া খাবারের অসম্মান করেছিস, এর শাস্তি তোকে পেতে হবে। উনি ঘুম থেকে ওঠার পর পরিবারের সদস্যদের কাছে এই ঘটনাটি শেয়ার করেন। তো পরিবারের সদস্যরা বলেন যে তুমি একটু ভালো করে আমল করো, আশা করছি ওরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ। তো ওই দিন কি হয়েছে, উনি আবার নদীতে গোসল করতে গেছেন। গোসল করতে যাওয়ার পর আর উনি ফেরত আসেন না। ওনার দেরি দেখে পরিবারের সদস্যরা নদীর কাছে গিয়েছে, কিন্তু না, ওনাকে কোথাও দেখা যাচ্ছে না। তবে হ্যাঁ, উনি যে কাপড়টা, নদীর একটা ঘাট যেখানে সাধারণত মানুষ গোসল করে বা ওই সাইড দিয়েই নদীতে নামে, ওখান দিয়ে নেমে গোসল করে, ওখানে ওনার কাপড় দেখা যাচ্ছিল। তার মানে বোঝা যাচ্ছে যে উনি এইখানে কাপড় রেখে নিচে নেমেছিলেন, কিন্তু আর ওঠেন নাই। অনেক খোঁজাখুঁজি হয়েছিল, কিন্তু না, তাকে আর কোথাও পাওয়া যায়নি। তো পাওয়া যায়ই নাই, তার লাশও পাওয়া যায় নাই। উনি এভাবেই রহস্যময়ভাবে উধাও হয়ে যান। অনেক চেষ্টা করা হয়েছিল তার সন্ধান জানার জন্য, কিন্তু কেউ কিচ্ছুটি বলতে পারেনি তার কি হয়েছে। সে ডুবে মারা গিয়েছে, না পিশাচগুলো তাকে নিয়ে গেছে, কোথায় আছে, কিভাবে আছে, কেউ কিচ্ছু বলতে পারেনি। ধারণা করা হয় যে
তাকে ওই পিশাচগুলোই নিয়ে গেছে। কিন্তু কোথায় নিয়েছে, কিভাবে নিয়েছে, কোথায় আছে না আছে, জীবিত আছে না মৃত আছে, কেউ বলতে পারেনি। এভাবেই উনি পৃথিবী থেকে চিরতরে নিখোঁজ হয়ে যান। আজ পর্যন্ত ওনার কোনো হদিস পাওয়া যায়নি, যদিও বা সেটা বহু আগের ঘটনা, আজ থেকে প্রায় ৮০-৮৫ বছর আগের ঘটনা। ওনার কথা তো অনেকেই ভুলেই গিয়েছেন পরিবারের সদস্যরা, কিন্তু পরিবারের সদস্যরাও কিন্তু কম চেষ্টা করেননি তার সন্ধান জানার জন্য, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছেন। প্রিয় লিসেনার্স, এই ধরনের ঘটনার ক্ষেত্রে আমরা দেখি যে লাশ পাওয়া যায়, লাশ পাওয়ার পরে মনে হলো যে এই মাত্র তাকে হত্যা করা হয়েছে, পেটে কোনো পানি নাই বা ৩-৪ দিন পানির নিচে থাকার পর শরীর যেভাবে ফ্যাকাশে হয়ে যায় সেমনটাও না। তারপরে দেখা যাচ্ছে যে এই ধরনের ঘটনার ক্ষেত্রে আমরা শুনি মুখ দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে রক্ত বের হচ্ছে, তাজা রক্ত, মানে মাত্র হত্যা করা হয়েছে, তেমনটাও না। মানে একদমই ভ্যানিশ হয়ে গেছেন উনি। আসলে ওনার সাথে কি হয়েছিল তা আল্লাহ মাহমুদই ভালো জানেন, আমরা কেউই সে বিষয়ে আর হয়তো বা জানতে পারবো না। এটি ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি ওয়াসিমুল খন্দকার ভাইকে এমন একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। ঘটনাটি খুবই রহস্যময় ছিল। প্রিয় লিসেনার্স, আপনারা একবার ভাবুন, পিশাচরা খাবার ভাগ করছে, তখন ওরা টের পেয়ে গেছে ওদেরকে কেউ দেখছে, কারণ ওরা 4 ভাগে ভাগ করতে পারছে না, বারবার সেটা 5 ভাগ হয়ে যাচ্ছে, মানে সমান ভাগ করতে পারছে না। এরপর তাকে সম্মান করে ডেকে নিয়ে গেল, একটা জিনিস দিল, সেটা তো আসলে খাওয়া সম্ভব না, এটা আপনারাও বুঝতে পারেন। কিন্তু এই ধরনের ঘটনা আমার মনে হয়, আমার যতদূর স্মৃতিতে আসে আর কি, এই ধরনের ঘটনা আমি এই প্রথম বললাম। আশা করছি ঘটনাটি আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হয়েছে। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, আফনান দ্য হরর ওয়ার্ল্ডে কিন্তু এমন অনেক শ্রোতা রয়েছেন যারা কওমি মাদ্রাসায় লেখাপড়া করেন। শুধু কওমি মাদ্রাসার স্টুডেন্ট না, কওমি মাদ্রাসার অনেক সম্মানিত শিক্ষকগণও আফনান দ্য হরর ওয়ার্ল্ডের ঘটনাগুলো শুনে থাকেন। এখন যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে কিন্তু একজন কওমি মাদ্রাসার সম্মানিত শিক্ষক মহোদয় পাঠিয়েছেন। ওনার নাম মোহাম্মদ নাজিম আরাবি। ওনার বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার রাজগঞ্জ ইউনিয়নে। চলুন মূল ঘটনায় চলে যাই। যে ঘটনাটি উনি শেয়ার করেছেন, এই ঘটনাটি ঘটেছিল ওনার দুঃসম্পর্কের এক খালাতো ভাইয়ের সাথে। ওনার খালাতো ভাইয়ের নাম আহমেদ। পেশায় উনি একজন ট্রাক ড্রাইভার। বড় ট্রাক যেগুলো আছে সেই বড় ট্রাকগুলো উনি চালান। বিভিন্ন কাজের ট্রাক নিয়ে বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছোটাছুটি করেন। কখনো বা পার্শ্ববর্তী দেশ ভারতেও ট্রাক নিয়ে যেতে হয়, এটাই তার পেশা। তো একটি পারিবারিক কাজে তার সাথে ওনার দেখা হয়েছিল, মানে এই যে নাজিম আরাবি ভাইয়ের সাথে দেখা হয়েছিল। ওনার কাছে যখন জানতে চাইলেন যে রাতে যে ট্রাক নিয়ে এদিক ওদিক যান, কোনো প্যারানর্মাল কিছু ঘটে কিনা, তখন ওনার সাথে ঘটে যাওয়া 2টি ঘটনা শেয়ার করেছিলেন। তো এখন 2টি ঘটনার প্রথম ঘটনাটি শেয়ার করছি। প্রথম যে ঘটনাটি ওনার সাথে ঘটেছিল, সময়টা ছিল 2008 সাল। তখনও কিন্তু উনি ড্রাইভার হন নাই, ট্রাকের হেল্পার ছিলেন। বয়স তখন ওনার 20 কি 22 বছর। শীতকালের শুরুর দিকে, অক্টোবরের শেষ বা নভেম্বরের শুরু, এরকম একটা সময়। একদিন ওনার ওস্তাদ তাকে বলেন যে আমাদেরকে একটা বড় ট্রিপ নিয়ে যেতে হবে, এমনকি দেশের বাইরেও যেতে হবে। সাধারণত বেনাপুল দিয়ে ওনারা ভারতে ট্রাকটা নিয়ে যেতেন আর কি। আর যখন দেশের বাইরে যাবেন, তখন ওনার যিনি ওস্তাদ, মানে ট্রাকের যিনি ড্রাইভার, তখন ওনাকে সাথে নেওয়ার চেষ্টা করতেন। মাঝে মাঝে যেহেতু যেতে হবে দেশের বাইরে, তো এই যে ট্রাকের যিনি ড্রাইভার, ওনাকে আবার ওই ট্রাকের মালিক বলেছিল যে উনি এখন এমন একটা কোম্পানির সাথে চুক্তি করেছেন, সেই চুক্তি অনুযায়ী মাঝে মাঝেই বেনাপুল দিয়ে ট্রাকটা নিয়ে কলকাতার দিকে যেতে হবে। তো এখন উনি যে এত দূর যাবেন, এত লং ডিস্টেন্সে বা দেশের বাইরে কিন্তু উনি সাধারণত এর আগে যান নাই। এখন যেহেতু মাঝামাঝি লেভেলে আসলে যেই দূরত্ব আমরা যেটা বলি, এরকম দূরত্বে তো উনি ট্রাক চালিয়েছেন।
উনি চিন্তা করলেন যে আমার সাথে ছেলেটা আছে আহমেদ, ওরে যদি একটু ড্রাইভিংটা শিখিয়ে দেই তাহলে ও আমার একটু হেল্প করলো আর কি। এই কারণে ওনার ওস্তাদ আহমেদ ভাইকে বলেছিলেন যে তোকে আমি আস্তে আস্তে ড্রাইভিংটা শিখিয়ে দেব, একটু মনোযোগ দিয়ে একটু দেখার চেষ্টা করবি, বোঝার চেষ্টা করবি, তাহলে তুই অল্প সময়ের মধ্যে ড্রাইভিংটা শিখে ফেলবি। আর এমনিতে তো আমার সাথে থাকতে থাকতে তো যতটুকু সম্ভব শিখেছিসই। তো এই কথা শোনার পর আহমেদ ভাই খুশি হন যে হ্যাঁ ঠিক আছে। অনেক সময় ওস্তাদরা শুরুর দিকে শেখাতে চান না, আস্তে 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 শেখান। একবারে শিখাই দিলে আবার অনেক সময় চলে যায়, আর একটা জায়গায় চলে যায়। এই জন্য অনেক সময় ওস্তাদরা এই বিষয়টাতে একটু গড়িমসি করেন শেখাতে আর কি। তো যাই হোক, অল্প কয়েকদিন পর ওই ট্রাক যেই কোম্পানির সাথে, মানে ট্রাকের মালিক যেই কোম্পানির সাথে চুক্তি করেছিলেন, তো সেই কোম্পানি থেকে ট্রাকের মালিককে জানানো হয় এই গ্যাস সংক্রান্ত কিছু ম্যাটেরিয়ালস আর কি, এই সংক্রান্ত কিছু ম্যাটেরিয়ালস নিয়ে ইন্ডিয়াতে যেতে হবে। আর ইন্ডিয়াতে গেলে ওখানে 15 থেকে 20 দিন থাকা লাগতে পারে, এরকম করে বলে দিয়েছিলেন। আর ওনাদের পাসপোর্ট আগে থেকে করা ছিল। ট্রাকের যিনি মালিক উনি ওই ট্রাক ড্রাইভার এবং হেল্পারের পাসপোর্টটা করিয়ে দিয়েছিলেন আর কি। তো কয়েকদিনের মধ্যেই জানিয়ে দেওয়া হয় যে কোন দিন তারা যাবেন। তো ওই সময় যখন চলে আসে, ওনারা বিকালের দিকে ঢাকা থেকে রওনা হন। তো ওনারা যাবেন হচ্ছে পাটুরিয়া ঘাট দিয়ে, পাটুরিয়া দিয়ে দৌলতদিয়া হয়ে রাজবাড়ির উপর দিয়ে যশোর দিয়ে বেনাপোল যাবেন আর কি, এরকমই আর কি চিন্তা করেছেন, মাওয়া দিয়ে যান নাই। তো ওনারা যখন উথুলি বাস স্ট্যান্ড পার হয়ে পাটুরিয়া ঘাট যেদিকে গেল ওইদিকে আর একটা রাস্তা ঢুকে গেছে, আর সোজা হচ্ছে আরিচা ঘাটের দিকে আর একটা রাস্তা চলে গেছে। তো ওনারা ওই পাটুরিয়া ফেরিঘাটের দিকে যে রাস্তাটা চলে গেছে ওই দিক দিয়ে যখন ট্রাকটা ঢুকিয়েছেন, তখন একটা জায়গা আছে, ওইখানে একটা মোড় রয়েছে, ওখানে একটু স্লো করে মোড় নিতে হয়। রাত তখন আনুমানিক 1:30 থেকে 2টো, আহমদ ভাইয়ের যতটুকু মনে পড়ে আর কি। তখন গাড়ি তো চলছে, হঠাৎ করে ওনারা যখন ওই মোড়ের কাছাকাছি আসছেন, মোড় নেওয়ার জন্য গাড়িটা ঘোরাবেন, ওনারা দেখেন একটা কবরস্থান টাইপের কিছু একটা ওনাদের নজরে আসছে। এর আগেও কিন্তু ওই দিক দিয়ে ওনারা আসছেন, কিন্তু কবরস্থান টাইপের কিছু এইখানে আছে বা আশেপাশে আছে, এটা কিন্তু ওইভাবে ওনাদের নজরে আসে নাই। তো ওনারা স্পষ্ট লাইটের আলোতে দেখতে পান যে কাফনে মোড়ানো একটা লাশ শুয়ে আছে, আর একটা অবয়ব, সেই অবয়বের শরীরটাও কাফনে মোড়ানো, সেই অবয়বটা ওই লাশের পাশে বসে রয়েছে এবং খুবই জোরে জোরে হু হু করে কান্নাকাটি করছে। কারণ ট্রাক চালানো অবস্থায় কিন্তু মানুষের কান্নার আওয়াজ কানে আসার কথা না, এত জোরে কান্নাকাটি করছে যে তাদের কানে কান্নার আওয়াজটা আসছে। আর ট্রাকের যে হেডলাইট, সেই হেডলাইটের আলোতে কিন্তু সাইডের যেই জিনিসগুলো এটা ভালোই বোঝা যায়। তো ওনারা তো এই জিনিসটা দেখছেন, দেখার পর খুব ভয় পান। এদিকে ওই সময়ে ওখানে কি গাড়ি থামাবেন না কি করবেন, আদতে এটা লাশ নাকি কেউ বিপদে পড়েছে, এইটা তো আসলে বলা যায় না, কারণ অনেক সময় ডাকাতি হয়। ওনারা আরো দ্রুত গাড়ি টান দেবেন, হঠাৎ করে ওই সময় যে মৃত লাশটা শুয়ে আছে সেটা উঠে বসে গেল এবং ওই দুইটা লাশই খুব ভয়ঙ্কর ভাবে ওই ট্রাকের দিকে তাকায়, মানে ওনাদের দিকে তাকান। ওনাদের তো ভয়ে হৃৎপিণ্ড বের হয়ে যাওয়ার মতো অবস্থা। ওনারা যতটুকু বুঝতে পেরেছিলেন সেটা হচ্ছে, মানুষ যদি পানিতে পড়ে মারা যায় 3-4 দিন পর মানুষকে যদি পাওয়া যায়, তাহলে তার শরীরটা যেরকম হয় স্যাঁতসেঁতে অবস্থা হয়ে যায়, সাদা হয়ে যায়, ওই রকম অবস্থা। যাই হোক, কোনো মতে ওনারা গাড়ি নিয়ে দ্রুত চলে আসেন। যখন চলে আসেন ওই জায়গাটা থেকে, তখন নজর পড়ে গাড়ির লুকিং গ্লাসে, সেখানে দেখতে পান যে বিশাল বড় একটা ধবধবে সাদা ঘোড়া ওনাদের গাড়ির পেছনে দৌড়ে দৌড়ে আসছে, যেটা ওনাদের দেখা সবচাইতে বড় ঘোড়া। এত বড় ঘোড়া সাধারণত দেখা যায় না, এবং সেই ঘোড়াটা দ্রুতই ওই গাড়িটাকে ওভারটেক করে চলে গেল। কিছুক্ষণ পরে দেখা গেল যে আরে এই ঘোড়া তো গাড়ির অন্য সাইডে, একবার এ পাশে যাচ্ছে আর একবার ও পাশে যাচ্ছে, আর কিছুক্ষণ পর পর গাড়িতে লাথি মারছে।
দৌড়ানো অবস্থাতেই এক পা দিয়ে গাড়িতে লাথি মারে, আর যখনই লাথি মারে তখন গাড়িতে কাঁপুনি সৃষ্টি হয়। এভাবে কিছুক্ষণ চলল। তো ওনারা এটা করতে করতেই আল্লাহর অশেষ রহমতে গাড়ি যেখানে স্কেল করতে হয় ওইখানটাতে চলে আসেন। তবে এর মাঝে কিন্তু কয়েকটা গাড়ি ওনাদেরকে ক্রস করে চলে গিয়েছিল। যখন গাড়ি ক্রস করে চলে গিয়েছিল তখনও কিন্তু ওই জিনিসটা ছিল, হয়তোবা ওই গাড়ি যারা চালাচ্ছিলেন বা ছিলেন তারা বুঝতে পারেন নাই। গাড়ি যখন স্কেল করতে দেয়া হয়, সাধারণত ওই ট্রাকের ওজন কত, মানে মাল টাল ওঠানোর পরে কি পরিমাণ ওজন হয়েছে এটাও কিন্তু জানার দরকার হয়। জেনে মূলত এই ট্রাকটা স্কেল করতে হয়। এই স্কেল করার জন্য ফেরিঘাটে কিন্তু জায়গা থাকে আলাদা। তো যখন ওই স্কেল করাতে গাড়িটা দেয়া হয়েছে ওখানে এই আহমেদ ভাই অজ্ঞান হয়ে যান। পরদিন সকালবেলা জ্ঞান ফেরে তার। তখন দেখা যায় তার ওস্তাদ তার পাশে আছে। মূলত পার্শ্ববর্তী একটা ক্লিনিকে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। তখন লোকজন যারা ছিলেন, তারপর তার ওস্তাদ ছিলেন, জানালেন যে ওই ট্রাকটা পাটুরিয়া ঘাটেই আছে, ওখানে রাখা হয়েছে একটা জায়গায় সাইড করে, আর একে হসপিটালে ভর্তি করা হয়েছে। তবে অবস্থা তো গুরুতর ছিল না। তার ওস্তাদ আশপাশ থেকে খোঁজ খবর নিয়ে জানতে পেরেছিলেন যে ওই জায়গায় অনেকেই অনেক ভয়ানক জিনিস দেখে, এটা কোনো ব্যাপার না। তো এরপর আর কিছু হয় নাই, ওনারা ওই ট্রাক নিয়ে চলে গিয়েছিলেন ওনাদের গন্তব্যে, আবার ফেরত এসেছিলেন। এই ঘটনার 1 থেকে 1.5 মাস পর, মানে এইটা একটা ঘটনা এখন পর্যন্ত। এবার আসি আমরা দ্বিতীয় ঘটনাতে আর কি। 1 থেকে 1.5 মাস পর এই ঘটনাটি বাংলাদেশে ঘটেনি, ইন্ডিয়াতে ঘটেছিল। ওনারা আবারও ইন্ডিয়াতে গিয়েছিলেন। তখন এই আহমেদ ভাই গাড়ি চালাচ্ছেন। মূলত ওনার ওস্তাদের বিপি মানে ব্লাড প্রেশার হাই হয়ে গিয়েছিল, শরীর দুর্বল হয়ে যায়, আর এই জন্যই উনি আস্তে আস্তে গাড়ি চালাচ্ছেন, মানে আহমদ ভাই। আর এর মধ্যে তো উনি বেশ ভালো শিখেও গিয়েছিলেন গাড়ি চালানো। তো উনি যখন গাড়ি চালাচ্ছেন তখন রাত আনুমানিক 12টা 12:30 এরকম আশেপাশের সময় হতে পারে। ওনাদের যেই জায়গা দিয়ে যেতে হচ্ছে সেইখানে গাড়িগুলো একটু জোরেই চলতে হয়। হঠাৎ করে এই আহমেদ ভাই দেখেন একজন বৃদ্ধ মানুষ, পাঞ্জাবি পরা, তবে লম্বা জুব্বা না আর কি, পাঞ্জাবি পরা, ওনাদের সামনে দিয়ে রোড ক্রস করছে। তো হঠাৎ করে ইমার্জেন্সি ব্রেক করতে হয়, আর ইমার্জেন্সি ব্রেক না করলে কিন্তু এই গাড়িটা তার শরীরের উপর দিয়ে উঠে যাবে। ওই সময় কিন্তু তার ওস্তাদ অসুস্থ থাকলেও, মানে প্রেশার হাই হলেও ওনার পাশেই ছিলেন, উনি জেগেই ছিলেন, উনি ঘুমান নাই, মানে ঘুম ঘুম ভাব তার ছিল না। তো আহমেদ ভাই সাথে সাথে ইমার্জেন্সি ব্রেক করেন, কিন্তু দেরি হয়ে যায়। প্রচন্ড জোরে গাড়িতে আঘাত খেল ওই মানুষটা। আহমেদ ভাইয়ের ওস্তাদ বলেন, আরে এটা কি করলা, শুরুতেই মানুষ মেরে ফেললা। আচ্ছা ঠিক আছে, লাইট মেরে দেখো লোকটা কোথায়, বেঁচে আছে কিনা, যদি থাকে তাহলে সামনে কোনো ক্লিনিকে আমরা নিয়ে যাব। তখন আহমেদ ভাই জানালা দিয়ে দেখলেন যে লোকটা কোথায় থাকতে পারে, কিন্তু গাড়ির জানালা দিয়ে তাকিয়ে গাড়ি থেকে নেমে এমনকি টর্চ লাইট জ্বালিয়েও আশেপাশে কোথাও কাউকে দেখা গেল না। চিন্তা করলেন ধাক্কা খেয়ে হয়তো বা রাস্তার পাশে কোনো খাদে পড়ে গিয়েছেন কিনা। ওরা দুজন মিলে অনেক ভালো করে খুঁজেছেন, কিন্তু না, কোথাও কাউকে দেখা গেল না। তখন ওনার ওস্তাদ যা বোঝার বুঝে গেলেন। উনি বললেন, জাহামেদ তাড়াতাড়ি গাড়িতে স্টার্ট দাও, এখানে থাকা যাবে না, ভয়ঙ্কর কিছু ঘটবে মনে হয়। ওনারাও আর দেরি না করে তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দিয়ে আগাতে লাগলেন। কিছু দূর যেতে না যেতেই ওনারা দুজনেই দেখছেন যে 2জন লোক ইশারা দিচ্ছে গাড়ি থামানোর জন্য। তো ওনার ওস্তাদ বললেন যে গাড়ি না থামিয়ে ওদের উপরে উঠাই দে, এরা যে মানুষ না এটা বোঝা যাচ্ছে। তো গাড়ি আর থামালেন না, এই 2জনের উপর দিয়ে গাড়ি উঠিয়ে দিলেন। প্রচন্ড জোরে গাড়ি ঝাঁকুনি খেলো। তো ওনারা ভাবলেন যে নিশ্চিত এই 2জন লোকের মৃত্যু হয়েছে। এদিকে আহমেদ ভাই তো হাত কাঁপতে লাগলো। অল্প সময়ের মধ্যেই 3জনকে ট্রাকে পিষে দিয়েছেন। এরপর ওনার ওস্তাদ বললেন, আহমেদ তুই ড্রাইভিং সিট থেকে সর, আমি চালাবো। তখন ওস্তাদ স্টিয়ারিং এ বসলেন, সামনে চলতে লাগলেন। অল্প কিছু দূর যাওয়ার পর একটা চেকপোস্ট পড়ে। তো ওই চেকপোস্টে যাওয়ার পর ওখানে থাকা যেই সিকিউরিটি যারা দায়িত্বে ছিলেন আর কি, তাদেরকে ওনারা জানালেন যে 2জন লোক ডাকাতি করার উদ্দেশ্যে গাড়ি থামাতে চেয়েছিল, কিন্তু ওনারা না থামিয়ে চলে আসেন। এখন ওনারা আইনের আশ্রয় চান। এখন কথা হলো যে কেন এটা বললেন, কারণ বিদেশের মাটিতে পরবর্তীতে যদি জানা যায় বা কোনোভাবে খবর হয়ে যায় এই ট্রাকটা চাপা দিয়েছে, তাহলে কিন্তু ওনাদের বড় ধরনের বিপদ হতে পারে। আর আসলেই কি ওনারা 2জন মানুষকে চাপা দিয়েছিলেন,
নাকি ওরা আসলে অশরীরী ছিল, এটাও কিন্তু একটা দেখার বিষয়। তো যাই হোক, তখন ওই যে যারা সিকিউরিটিতে ছিলেন, বিএসএফ সদস্যরাও ছিলেন, পুলিশরাও ছিল। তো বিএসএফ সদস্যরা তাদেরকে একটা টোকেন দেয়। টোকেন বলতে কি, একটা চেকপোস্ট থেকে টোকেন একটা যদি দেয়, পরবর্তী চেকপোস্টে ওই টোকেনটা দেখাতে হয়, তাহলে আবার তারা ছেড়ে দেয়। এটা একটা নিয়ম আর কি, যারা এইভাবে গাড়ি চালান তারা জানেন আর কি। তো ওনারা পরবর্তীতে আরেকটা জায়গায় গিয়ে আরেকটা চেকপোস্টে সেই টোকেনটা দেখালেন, তারপরে তাদেরকেও এই বিষয়ে কিছু জানালেন। তখন তারা দুজন পুলিশকে এই বিষয়টা তৎক্ষণাৎ অবগত করলেন, তাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে বললেন। মোটামুটি আধা ঘন্টার মধ্যে খবর আসলো যে না, ওই জায়গাতে কোনো ধরনের কোনো দুর্ঘটনা ঘটে নাই, কেউ মারাও যায় নাই, কিচ্ছু হয় নাই। খুবই রহস্যজনক ব্যাপার, অথচ ওখানে এই টাইপের একটা ঘটনা ঘটলো। মনে হলো পুলিশ সদস্যরা বা বিএসএফ সদস্যরা কোনো একটা তথ্য গোপন করলেন, আর সেই গোপন করা বিষয় থেকে ওনারা বুঝতে পেরেছিলেন যে ওখানে আসলে কোনো ভয়ঙ্কর কিছু ছিল। আল্লাহর রহমতে বেঁচে গিয়েছিলেন। তো ওনারা নিরাপদেই মাল ডেলিভারি করে দিনে দিনেই বাংলাদেশে ঢুকে যান বেনাপোল দিয়ে। এরপরে রাতের বেলা সাধারণত আহমেদ ভাই গাড়ি চালাতেন না, গভীর রাত্রে বিশেষ করে কোনো ফিলিং স্টেশনে গাড়ি একপাশে সাইড করে রেখে ঘুমিয়ে নিয়ে ভোরের দিকে, মানে ফজরের আজান হয়ে যাওয়ার পর গাড়ি চালাতেন। তো এভাবেই উনি ভয়ঙ্কর দুটি ঘটনার মুখোমুখি হয়েছিলেন, একটা বাংলাদেশে এই পাটুরিয়াতে, আর একটা ভারতে। এটি ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ নাজিম আল আরাবি ভাইকে ওনার পাঠানো এই ঘটনাটির জন্য। আশা করছি আমরা কওমি মাদ্রাসা অঙ্গনে যারা আছেন তাদের কাছ থেকে এরকম আরো অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পাবো। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের 136 নম্বর এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম নাজরিন সুলতানা মিষ্টি। ওনার বাড়ি খুলনার নিরালা নামক এলাকায়। উনি লেখাপড়া করছেন খুলনার আজম খান কমার্স কলেজে, অনার্স প্রথম বর্ষে। আমাদের চ্যানেলের উনি একজন রেগুলার লিসেনার। উনি একটি ঘটনা শেয়ার করেছেন, চলুন সেই ঘটনাটি শুনে আসি। ওনার নানার বাড়ি বাগেরহাট জেলার রামপাল উপজেলার বাঁশতলী গ্রামে। ঘটনাটি মূলত সেখানকারই। ঘটনাটি ঘটেছিল 1965 থেকে 68 সাল, মানে এর মাঝামাঝি কোন একটা সময় হবে, মানে মহান মুক্তিযুদ্ধের কয়েক বছর আগে। অনেকদিন আগের কথা তো, নির্দিষ্ট করে আসলে সালটা ওনার নানু বলতে পারেন নাই, কারণ ওনার নানুর কাছ থেকেই ঘটনাটি সংগ্রহ করেছিলেন। তো ওনার নানু বাড়ি থেকে কিছুটা সামনে একটা পুকুর রয়েছে, পুকুরটির নাম হচ্ছে মুক্তার পুকুর। মূলত ওই পুকুরকে কেন্দ্র করেই ঘটনাটি। নানুর তখন বিয়ের 2 বছর হয়েছে, ওনার বড় খালার জন্ম হয়েছে, তখন তার বয়স 6 মাস। সময়টা ছিল শীতকাল। নানু শীতের দুপুরে খালাকে গোসল করিয়ে গায়ে তেল মালিশ করছিলেন উঠোনে পাটি বিছিয়ে। তখন নানুর প্রতিবেশী 2 মহিলা আসেন গল্প করতে। একজনের নাম ছিল রাহেলা আর অন্যজনের নাম ছিল সাবেরা। তো এই সাবেরা নানি কথায় কথায় ওই মুক্তার পুকুর নিয়ে একটি প্রচলিত কথা বলেন। তো উনি বলেন যে ওই মুক্তার পুকুরে নাকি স্বর্ণ ভর্তি 7টা বড় বড় মাটির ড্যাগ বা পাতিল রয়েছে। তারা নাকি 7 বোন, তারা মানুষকে সাহায্য করে। কেউ যদি অনেক অভাব কষ্টের মধ্যে থাকে তাহলে সেই পুকুর পাড়ে গিয়ে যদি চাওয়া যায় তাহলে তাদেরকে নাকি সাহায্য করে, কিন্তু সবাইকে দিত না। যদি কেউ সত্যিই অনেক অভাবে থাকে তাহলে তাকে সাহায্য করে। ওদের কাছে চাইলে ওরা নিজেদের মতো করে নাকি খোঁজ খবর নেয়। যদি মনে হয় সে সত্যি কথা বলেছে, সে অভাবী, তাহলেই নাকি দেয়। চাওয়ার একটা নির্দিষ্ট সময় রয়েছে, চাইতে হবে ফজরের নামাজ পড়ে সূর্য ওঠার আগে আগে, মানে ফজর আজানের পরে নামাজ পড়ে সূর্য ওঠার আগেই সেখানে গিয়ে চাইতে হবে, এবং পরপর একই সময় 3 দিন চাইতে হবে। রাহেলা নানি ছিলেন অনেক দরিদ্র। সংসারে তার স্বামী আর 1 ছেলে 1 মেয়ে ছিল। তার স্বামী ওখানে একটা নদী রয়েছে, কালীগঞ্জের নদী বলে, সেই নদীতে নৌকা চালাতো ওই সময়। যা আয় হতো তা দিয়ে কোনো মতে সংসার চালাতো। এমনও দিন গেছে 1 বেলা ভাত খেতে পেরেছেন, 2 বেলা না খেয়েছিলেন। বলা চলে একদমই হত দরিদ্র।
সাবেরা নানির কথা শুনে রাহেলা নানি বলেন, হ্যাঁ রে বউ, সত্যি কি এমনটা হয় নাকি? তো ওরা আবার বিনিময়ে কিছু চাইটাই নাকি? আবার দেখা গেল আমার বাচ্চা কাচ্চা চায় বসলো, তখন কি হবে? তখন সাবেরা নানি বলেন, এ তো নতুন না রে, গ্রামের সবাই জানে এই ঘটনা। ওরা বিনিময়ে কখনোই কিছু চায় না, তুই চেয়ে দেখ তাহলে বুঝবি। আমি অবশ্য চেষ্টা করি নাই। একথা শোনার পর ওই রাহেলা নানি চিন্তা করেন যে উনি পুকুরের কাছে গিয়ে সাহায্য চাইবেন। পরের দিন তিনি ফজরের নামাজ পড়ে সূর্য ওঠার আগেই ওই মুক্তার পুকুরের পাড়ে গিয়ে অনেক কান্নাকাটি করেন এবং তার কষ্টের কথা বলেন, কিন্তু কোনো প্রতিক্রিয়া পান না। পরের দিন তিনি যথারীতি আবারও একই কাজ করেন। তৃতীয় দিন অনেক আকুতি করে সাহায্য চাইতে থাকেন, একটু বেশি সময় নিয়ে। সাহায্য চাইতে চাইতে একদম সূর্য উঠে যায়। সেদিন রাত্রে তিনি যখন ঘুমান, স্বপ্নে দেখেন গায়েবীভাবে একসাথে একাধিক কণ্ঠস্বর তাকে বলছে, আমরা কাল রাত্রে তোর বাড়িতে আসব তোকে সাহায্য করতে, কিন্তু খবরদার একবারের বেশি ড্যাক থেকে কিছু নিতে পারবি না। প্রথম ড্যাক থেকে এক মুঠে যা উঠবে তাই নিতে পারবি এবং এই কথা কাউকে বলবি না। পরের দিন তিনি রাত্রে খাওয়া দাওয়া শেষ করে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন, কিন্তু ড্যাগ আর আসে না। পরবর্তীতে তিনি ঘুমিয়ে পড়েন। চিন্তা করেছেন হয়তো দুঃস্বপ্ন দেখেছেন, কারণ সারাদিন এটা নিয়ে উনি চিন্তা করেন, এই জন্য হয়তো দুঃস্বপ্ন দেখেছেন। রাত আনুমানিক 2টো কি 3টা হবে, মানে একদম গভীর রাত। গ্রামে রাত 2-3টা মানে তো অনেক রাত, বুঝতেই পারছেন প্রিয় লিসেনার্স। হঠাৎ করে তাদের দরজায় কয়েকবার টোকা দেওয়ার আওয়াজ হয়। রাহেলা রানী তখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। এদিকে এই টোকার আওয়াজে তার স্বামী জহিরুদ্দিন, তার ঘুম ভেঙে যায়। উনি গিয়ে দরজা খোলেন। দরজা খুলে দেখতে পান যে পরপর একই সারিতে 7টা ড্যাগ, মাটির ড্যাগ হাওয়ায় ভেসে আছে। এটা দেখে তো উনি ভয় পান, ভেবেছেন হয়তো এগুলো ওনাদের ক্ষতি করার জন্য এসেছে, ওনার স্ত্রী সন্তানদের ক্ষতি করবে। উনি কি করেছেন, দরজার পাশে থেকে একটা ঝাড়ু নিয়ে সজোরে প্রথম ডেগের উপর আঘাত করেন। এতে করে ডেকটির একটা কোনা ভেঙে যায়। আওয়াজ পেয়ে ওনার স্ত্রী রাহেলা নানি ঘুম থেকে উঠে পড়েন এবং তিনি দেখতে পান যে ডেকটি ভেঙে গেছে সেটিকে দেখে বাকি 6টা উধাও হয়ে গেছে। তখন মোটা গলায় প্রচন্ড রাগান্বিত স্বরে ওই ভাঙা ডেকটির ভেতর থেকে আওয়াজ আসে, আমরা তোদের উপকার করার জন্য এসেছিলাম, আর তুই আমাকে গোত্র ছাড়া করলি, অপমান করলি, এর ফল তুই ভোগ করবি। আমি অভিশাপ দিলাম, তুই সহ তোর বংশে যত ছেলে সন্তান জন্ম নেবে আগামী 7 প্রজন্ম পর্যন্ত তারা পাগল হয়ে মারা যাবে, এটাই আমার অভিশাপ। এরপর নাকি ডেকটি উধাও হয়ে যায়। হঠাৎ করে যখন ওই ডেকটা উধাও হয়ে যায়, তখন এই রাহেলা নানির হাজবেন্ড জহিরুদ্দিন, উনি বুঝতে পারেন যে আসলে খুব ভুল করে ফেলেছেন। যাই হোক, রাহেলা নানি যখন এই অভিশাপ শোনেন, ওনার হাজবেন্ড জহিরুদ্দিনও শোনেন, রাহেলা নানি তো চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি শুরু করেন। তখন জহিরুদ্দিন নানা তাকে সান্ত্বনা দিয়ে বলেন, আরে এসব কিছুই হবে না, এসব কিছু বিশ্বাস করো না তো। পরবর্তীতে নানি একজন অভিজ্ঞ আলেমের কাছে যান এই ব্যাপারটা জানার জন্য এবং এটা কিভাবে সমাধান করা যায় সেটার জন্য। সেই আলেম যেটা বলেন এটা শুনে তো রাহেলা নানির মাথায় আকাশ ভেঙে পড়ে। সেই আলেম বলেন যে ওই ড্যাগটা যে অভিশাপ দিয়েছে, এই অভিশাপ কোনো মতেই কাটানো সম্ভব নয়। ওই ড্যাগের সাথে থাকা শক্তিশালী যে জিন, ওই জিন সরাসরি এসে তোমাদের কোনো ক্ষতি করবে না, মূলত ও বদদোয়া দিয়েছে। আর এদের বদদোয়া, যদি ওদেরকে অপমান করা হয়, ওরা এদের বদদোয়া কখনো বিফলে যায় না, এমনকি এই অভিশাপ ওরা ফেরতও নিতে পারে না। তার কিছুদিন পরেই নাকি এই রাহেলা নানির স্বামী জহিরুদ্দিন নানা পাগল হয়ে যান। সারাদিন এলোমেলো কথা বলতেন, মানুষকে অহেতুক গালাগালি করতেন। একটা পর্যায়ে উনি কোনো গায়ে জামা কাপড়ই রাখতে চাইতেন না, তাকে জোর করে জামা কাপড় পরানো হতো। এর কয়েক বছর পর উনি স্বাভাবিকভাবেই মারা যান, তবে পাগল অবস্থাতেই মারা গিয়েছিলেন। তার যে ছেলে বড় হয়ে বিয়ে শাদী করে, তার ছেলের ঘরে 2 ছেলে জন্ম নেয়, যমজ 2 ছেলে। কিছু বছর পর তার যে ছেলে, সেও
নানার মতো পাগল হয়ে মারা যায়। এখন পর্যন্ত ওই জহির নানার ছেলের যে 2 জন যমজ সন্তান হয়েছিল, মানে তার নাতিরা, তারাও বর্তমানে পাগল। তাদেরকে ঘরে বেঁধে রাখতে হয়। এই যে নাজরিন সুলতানা মিষ্টি আপু, উনি নিজেও এই 2 জনকে দেখতে গিয়েছিলেন, নিজের চোখে দেখে এসেছেন এই 2 আপন যমজ ভাইকে, যারা এখনো পাগল রয়েছেন। তার মানে 7 প্রজন্ম এরকমই হবে। কিন্তু পরিবারের কোনো নারী সদস্যের উপরে এটা কিন্তু হয়নি। এটাই একটা অদ্ভুত বিষয়। প্রিয় লিসেনার্স, আসলে অভিশাপ জিনিসটা খুবই মারাত্মক। মানুষ যখন একবার অভিশাপ দিয়ে ফেলে, এটা কিন্তু লেগে যায়। সে যদি যৌক্তিক কারণে অভিশাপ দেয় তাহলে লেগে যায়, আবার কেউ যদি অযৌক্তিক কারণে অভিশাপ দেয় তাহলে ওই অভিশাপটা ফেরত এসে যে দিল তারই লাগে। অভিশাপ এতটা ভয়ঙ্কর জিনিস। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, আপনারা যারা ওই এলাকায় আছেন তারা এই ঘটনার সত্যতা যাচাই করতে পারবেন। আসলে আমাদের আশেপাশে এমন অনেক ঘটনা ঘটে যায়, রহস্যময় ঘটনা, যা আসলে চিরকাল রহস্যাবৃতই থাকে। শুনতে অবিশ্বাস্য শোনা গেলেও এটাই সত্য। ধন্যবাদ জানাচ্ছি নাজরিন সুলতানা মিষ্টি আপুকে এমন একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। উনি জানিয়েছেন দীর্ঘ ডিউটি করার পর উনি ওনার রুমে ফিরে কানে হেডফোন লাগিয়ে আফনান দ্য ওয়ার্ল্ডের ঘটনা শুনতে শুনতে ঘুমিয়ে পড়েন, আর এটা ওনার অভ্যাসে পরিণত হয়েছে। প্রিয় লিসেনার্স, যেই ভাই এবং বোনেরা রেমিটেন্স যোদ্ধা হিসাবে দেশের বাইরে রয়েছেন, ওনারা কতটা কষ্ট করেন এটা নিজের চোখে না দেখলে কিন্তু বিশ্বাস করার উপায় নাই। আল্লাহ আমাকে কয়েকবার দেশের বাইরে যাওয়ার সুযোগ করে দিয়েছেন, বিশেষ করে সৌদি আরবে। সেখানে যাওয়ার পর আমি দেখেছি যে কতটা কষ্ট তাদেরকে করতে হয়। আর এই কষ্ট করার পর শরীরটা তো একদম ক্লান্ত হয়ে যায়। এই ক্লান্ত শরীরে আসলে ঘটনা রেকর্ড করে পাঠানো বা লিখে পাঠানো খুবই কষ্টকর। তারপরেও আপনারা আফনান দ্য হরর ওয়ার্ল্ডকে ভালোবেসে এই সময়টা বের করে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিয়ে যেতে যে সহায়তা করছেন, আমরা তার জন্য খুবই খুবই কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সুস্থতা কামনা করছি। আল্লাহ আপনাদেরকে ওই বিদেশের মাটিতে যত ধরনের বিপদ আপদ থেকে হেফাজতে রাখুন। সেই সাথে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সকল লিসেনারকেও আল্লাহ তাআলা ভালো রাখুন। প্রিয় লিসেনার্স, আমাদের এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম ওয়াদুদুল ইসলাম। এই ওয়াদুদুল ইসলাম ভাই হবিগঞ্জের বাহুবলে ওনার বাড়ি। উনি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে রয়েছেন। ঘটনাটি মূলত হবিগঞ্জের বাহুবলের একটি গ্রামেই ঘটেছিল 2017 সালের ফেব্রুয়ারি মাসের কোন একটা তারিখে। গ্রামের নামটি লিখলে অনেকেই চিনে ফেলবেন, কারণ গ্রামটি বাহুবলের মধ্যে বিশাল বড় একটি গ্রাম, সবাই এটিকে এক নামেই চেনে। ঘটনাস্থলে একটি প্রাইমারি স্কুল থাকার কারণে মূলত উনি নামটি শেয়ার করেননি। হয়তোবা এলাকার লোকদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হতে পারে এই জন্য। আর ঘটনাটি একটি খেজুর গাছকে কেন্দ্র করে, মূলত একটা বট গাছের মধ্যে খেজুর গাছ হয়েছে, এটাকে কেন্দ্র করে। ওই গ্রামে ওনার ফুপু বাড়ি হওয়ায় ঘটনাটি উনি ওনার ফুপুর মুখ থেকে সংগ্রহ করেছেন। জায়গাটি ভয়ঙ্কর হওয়ার কারণে সন্ধ্যার পর মূলত এই গাছের আশপাশ দিয়ে খুব জরুরি কোনো কারণ ছাড়া কেউ আসা যাওয়া করে না। গ্রামের একজন মধ্যবয়স্ক ব্যক্তি, যার বয়স 40 কি 42 বছরের মতো হবে, তার নাম হচ্ছে আরশ মিয়া। তো উনি ওনার পরিবার নিয়ে বেশ সুখে শান্তিতেই বসবাস করছিলেন। মধ্যবিত্ত পরিবার। ওনার ছিল 1 ছেলে এবং 2 মেয়ে। ফেব্রুয়ারি মাসে ওনাদের ওই দিকটাতে মূলত খাল বিলগুলো শুকিয়ে যায়, তাই এই সময়ে
প্রায় সবাই মাছ ধরার জন্য বিলে যায়, পানি কমে যায়, এই জন্য মাছও পাওয়া যায় বেশ। আরশ মিয়া সারাদিন শাকসবজির খেতে সময় দিতেন, ওইগুলি বাজারে বিক্রি করতেন। সন্ধ্যার আগেই বাড়িতে ফিরে কিছুটা সময় বিশ্রাম নিয়ে আবার বিলে মাছ ধরার জন্য বন্ধুবান্ধব নিয়ে রওনা হতেন। এতে করে খুব ভালোই যাচ্ছিল আরশ মিয়ার। হঠাৎ করে কি হয়, ওনার শরীর কিছুটা দুর্বল হয়ে পড়ে, মানে একটু অসুস্থ হয়ে যান। 3-4 দিন মাছ ধরতে উনি যেতে পারেন নাই। আর এই 3-4 দিন মাছ ধরতে যেতে না পারার কারণে ঘরে আসলে মাছ ছিল না, বাচ্চাদের খাওয়ার মতো তেমন কিছু ছিল না, বিশেষ করে মাছ জাতীয় জিনিস। উনি চিন্তা করলেন যে লাল শাকগুলি যদি এখন বিক্রি না করি তাহলে তো পরে শাকের দাম আরো কমে যাবে। তাছাড়া জমিতে যে শাকগুলো আছে সেগুলো আবার নষ্ট হয়ে যেতে পারে। তো এগুলো যদি কাল বাজারে নিয়ে যাই তাহলে যা টাকা পাবো বাজারও করা গেল। উনি ওনার ছেলে মেয়ের মাধ্যমে শাকগুলো উঠিয়ে পরের দিন দুপুরবেলা 1টা কি 2টোর দিকে বাহুবল বাজারে নিয়ে যান। আরশ মিয়া পাইকারের কাছে শাকগুলো বিক্রি করে বেশ টাকাও পেলেন আর কি। বাজার যা যা করার দরকার সব করার পর উনি মাছও কিনলেন। যেহেতু উনি কয়েকদিন মাছ ধরতে যাননি হাওরে, তাই চিন্তা করলেন বাচ্চারা তো অনেকদিন হয়ে গেছে মাছ খাচ্ছে না, এমনটা চিন্তা করে উনি মূলত ওই মাছ কিনতে গিয়েছেন এবং কিছু কই মাছ কিনেছিলেন। বাজারে যাওয়ায় শরীরটা ওনার একটু ভালোই লাগছিল, তাই উনি বাজারে থাকতেই চিন্তা করলেন যে আজকে যেহেতু একটু সুস্থতা বোধ করছি তাহলে সন্ধ্যার পর বিলে যেতে পারবো। যদি আজকে রাতে কিছুটা মাছ পাই তাহলে কালকে আর খাবার নিয়ে চিন্তা করতে হবে না। বিলে যাওয়ার চিন্তা করেই উনি সকাল সকালই বাজার থেকে রওনা হয়ে যান বাড়ির উদ্দেশ্যে। সকাল সকাল বলতে আসরের পর, মাগরিবের মোটামুটি 40 থেকে 50 মিনিট আগেই। বাজার থেকে ওনার বাড়ি সিএনজিতে 15 থেকে 20 মিনিট লাগে সর্বোচ্চ। আর ওনার গ্রামের সিএনজি স্টেশন থেকে ওনাকে আবার পায়ে হেঁটে ওনার বাড়িতে যেতে 5 থেকে 7 মিনিটের মতো লাগবে। উনি সিএনজি থেকে নেমে পায়ে হেঁটে রওনা হন বাড়ির উদ্দেশ্যে এবং হাতে বাজারের ব্যাগ এবং ব্যাগের ভেতরে জ্যান্ত কই মাছ নড়াচড়া করছে। উনি সেটা বুঝতেও পারছেন। যখন উনি ওই যে গাছের কথা বলেছি, বট গাছের ভেতরে খেজুর গাছ, তো ওই গাছের পাশ দিয়ে যাচ্ছিলেন, উনি অনুভব করলেন ওনার হাতের ব্যাগটা যেন আগের থেকেও বেশ ভারী হয়ে গেছে। আর ওই কই মাছগুলো আগের মতো নড়ছে না, আর পচা আষ্টে গন্ধ আসছে ব্যাগ থেকে। মনে হচ্ছে মাছগুলো মরে গন্ধ হয়ে গেছে। এরপর উনি ব্যাগটা একটু ফাঁকা করে দেখলেন, না, মাছ তো ঠিকই আছে, তাহলে পচা গন্ধ আসছে কেন? মাছগুলো তো নড়াচড়াই করছে। এগুলো চিন্তা করতে করতে উনি বাড়িতে চলে এলেন। আরশ মিয়ার স্ত্রী বাজারগুলো নিয়ে রাতে যা যা রান্না করার দরকার উনি সেটার জন্য রেডি করছেন সবকিছু। এদিকে আরশ মিয়া বিছানায় কিছুটা বিশ্রাম নিচ্ছেন, কারণ সন্ধ্যার পরপরই রাতের খাওয়া শেষ করে ওনাকে আবার মাছ ধরার জন্য বিলে যেতে হবে। একসময় রান্না হয়ে যায় রাত 8টার দিকে। উনি রাতের খাবার খেয়ে বিলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। এদিকে হয় কি, বাড়িতে থাকা ওনার ওয়াইফ ওনার ছেলে মেয়েদের সাথে উদ্ভট ভাবে কথাবার্তা বলা শুরু করেছেন, চিৎকার চেঁচামেচি গালিগালাজ শুরু করেছেন। ওনার এই চিৎকার চেঁচামেচিতে আশেপাশের বাড়ির যেই মহিলারা আছেন তারাও চলে আসছেন। সবাই এসে দেখে ওনার একই অবস্থা, চুলগুলো এলোমেলো, বিশ্রী একটা দুর্গন্ধ ওনার শরীর থেকে আসছে। পাশের বাড়ি থেকে যে মহিলারা এসেছিলেন তারা কিছুটা আঁচ করতে পারেন। এদিকে কি হয়, একজন মহিলার বাড়িতে হুজুরের কাছ থেকে নেয়া পানি পড়া ছিল এবং তেল পড়াও ছিল। উনি দ্রুত বাড়ি থেকে সেই পানি নিয়ে এসে আরশ মিয়ার স্ত্রীকে খাওয়ান আর তেলও শরীরে লাগিয়ে দেন, কিন্তু কোনো কাজ হচ্ছে না। এদিকে এই ব্যাপারটা ফোন করে আরশ মিয়াকে জানানো হয়, কারণ হচ্ছে যে আরশ মিয়া কিন্তু খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। এরপরই মূলত এই ঘটনাটি ঘটেছে। আরশ মিয়ার কাছে একটা বাটনওয়ালা ফোন ছিল, উনি তো স্মার্টফোন ব্যবহার করতেন না। তো আরশ মিয়া খুব বেশি দূর তখনও যান নাই, উনি রাস্তা থেকে বাড়িতে ফেরত আসেন। আরশ মিয়া বাড়িতে আসার পর ওনার পরিচিত এক হুজুরকে কল করেন মোবাইলে। তো ওনার ওয়াইফের আচরণ সম্পর্কে হুজুরকে অবগত করেন। হুজুর ওনার ওয়াইফের কানের কাছে মোবাইলটা ধরে রাখতে বলেন। হুজুর মোবাইল ফোনে কোন একটা আয়াত তেলাওয়াত করতে শুরু করেন। সাথে সাথে আরশ মিয়ার ওয়াইফ চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় এবং বলতে থাকে, ওরে বাবারে থাম থাম, আমার কান জ্বলে যাচ্ছে, দোহাই লাগে তোর, থাম। এরপর হুজুর তেলাওয়াত বন্ধ করলে আরশ মিয়ার ওয়াইফ কিছুটা শান্ত হয়
তারপর হুজুর আরশ মিয়াকে বললেন, আসলে আমি তো অনেক দূরে আছি, এই মুহূর্তে আমি তো কিছু করতে পারবো না। চিকিৎসা করতে হলে তো আমাকে আপনার বাড়িতেই যেতে হবে। রাত যেহেতু অনেক হয়ে গেছে, এখন তো আর যাওয়া সম্ভব না, আমি কাল সকালে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। হুজুর উনি আসলে যেখানে থাকতেন সেটা ছিল নবীগঞ্জ উপজেলার একটা গ্রামে। নবীগঞ্জ উপজেলাও কিন্তু হবিগঞ্জেরই একটা উপজেলা। তখন রাত প্রায় 10টার মতো হয়ে গিয়েছিল, আর বেশ দুর্গম রাস্তা হওয়ার কারণে আসা যাওয়াটা কিন্তু হুজুরের জন্য বেশ কঠিন ছিল। তাই কি আর করা, আরশ মিয়া এবং তার ছেলে মেয়ে ওনারা এবং পাড়া প্রতিবেশীর আরো কয়েকজন মিলে সারা রাত ওনার ওয়াইফকে পাহারা দিলেন। হুজুর যেই তেলাওয়াতটা করেছিলেন ওটার কারণে আরশ মিয়ার স্ত্রী রাতের বেলা খুব বেশি সমস্যা করেন। পরের দিন সকাল সকালই হুজুর চলে আসেন আরশ মিয়ার বাড়িতে। মূলত এই হুজুর আরশ মিয়ার বাড়িতে এর আগেও এসেছিলেন, কারণ উনি এর আগে পাশের গ্রামের একটি মসজিদে ইমামতি করতেন। তাই আরশ মিয়ার সাথে ওনার আগে থেকেই পরিচয় ছিল, আরশ মিয়ার বাড়িটা উনি চিনতেন। হুজুর আসার পর উনি রুকিয়া শুরু করলেন। আরশ মিয়ার স্ত্রীর এই কনিষ্ঠা আঙ্গুলি, যেটাকে আমরা কেনি আঙ্গুলি বলি বা কেনি আঙ্গুল বলি, এই কনিষ্ঠা আঙ্গুলে চাপ দিয়ে ধরলেন এবং কোনো কিছুতে আগুন জ্বালিয়ে সেটার ধোঁয়া আরশ মিয়ার ওয়াইফের নাকের সামনে যখন রেখেছেন, অল্প সময়ের মধ্যেই আরশ মিয়ার স্ত্রী লাফ দিয়ে বিছানার উপরে উঠে বসলেন এবং বললেন, এই হুজুর, আমাকে কেন বিরক্ত করছিস? তুই এখানে কেন আসছিস? ভালো কথা, ভালোই ভালোই চলে যা, নাইলে কিন্তু তোর অবস্থা এমন করবো যে তোর লাশও কেউ খুঁজে পাবে না। হুজুর বললেন, তুই এই নিরীহ মেয়েটাকে কেন কষ্ট দিচ্ছিস? এই মহিলা তোর কি ক্ষতি করেছে? তুই আল্লাহর সৃষ্টি হয়ে আরেকটি সৃষ্টিকে বিনা কারণে কষ্ট দিয়ে যাচ্ছিস। এই কথা শুনে আরশ মিয়ার ওয়াইফের শরীরের ভেতরে থাকা জিনটি বলল, ও একা একাই মাছ খাবে, আমার সামনে দিয়ে নিয়ে যাচ্ছে, আমাকে কি 4-5টা মাছ দিতে পারতো না? এই মেয়ের জামাই তো জানে যে আমি এখানে থাকি, তারপরও কেন মাছ দিয়ে গেল না? আমি এই মাছের ব্যাগের ভেতরে এই বাড়িতে আসছি। আমি মূলত আসছিলাম এদের সবাইকে মেরে ফেলতে, কিন্তু এই মহিলার আমার ভালো লাগছে, তাই আমি ওর শরীরে আসর করছি। এরপর হুজুর এবং ওই জিন দুইজনের মধ্যে বেশ কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে জিনটি রাজি হয় চলে যেতে, কিন্তু কয়েকটা শর্ত মানতে হবে। শর্তগুলো ছিল, আরশ মিয়াকে একটি গরু জবাই করে এতিম মিসকিনদের খাওয়াতে হবে, আর ওই জিনটাকে 40 কেজি মাছ দিতে হবে। আরশ মিয়ার আর্থিক অবস্থা কিন্তু এত ভালো না যে একটি গরু জবাই করে এতিম মিসকিনদেরকে খাওয়াবেন, তারপর আবার 40 কেজি মাছ কিনে দিবেন। তো হুজুর এতে রাজি হন নাই। হুজুর আরেকটু ছোট কোনো কিছু দেওয়ার জন্য ওই জিনটাকে রাজি করাবেন। তখনও যখন রাজি হচ্ছে না, তখন হুজুর ওই জিনটাকে বন্দি করার পরিকল্পনা করেন। জিনটা যখন বুঝতে পারে তাকে বন্দি করা হবে, তখনই আরশ মিয়ার ওয়াইফের শরীর থেকে বেরিয়ে যায়। আরশ মিয়ার ওয়াইফের শরীর থেকে বেরিয়ে যাওয়ায় হুজুরও কিছু করতে পারেন নাই। তখন কিন্তু সবার চিন্তা বেড়ে গেল, যেহেতু এই জিনটা চলে গেল, শর্তের বিষয়ে চূড়ান্ত কোনো ফয়সালা হলো না, তাকে বন্দিও করা গেল না, এই জিনটা কখন কি ক্ষতি করে বসে, এই চিন্তায় কিন্তু সকলেরই মাথা ব্যথা শুরু হয়ে যায়। এদিকে হুজুর আরশ মিয়ার বাড়িটাকে খুব ভালো করে বন্ধ করে দিয়ে যান। বেশ কিছুদিন ভালোই চলছিল সবকিছু, সবাই ভেবে নিয়েছিল হয়তো এই জিন আর কখনো আসবে না। তাই আরশ মিয়াও এটা অনেকটাই ভুলে যেতে লাগলো। হঠাৎই একদিন, এই ঘটনার প্রায় 2 মাস পর, আরশ মিয়ার ওয়াইফ স্বপ্নে দেখেন যে তার ছোট মেয়েটি, যার বয়স 3 বছরের মতো, সে উঠোনে খেলছে। কোথা থেকে হঠাৎই একটি পেঁচা এসে তার মেয়েকে তুলে নিয়ে পুকুরে ছেড়ে দিয়েছে। তার মেয়েটা পুকুরে ডুবে যাচ্ছে। প্রথম দিন এই স্বপ্ন দেখে উনি তেমন একটা ভয় পাননি, এটাকে ওইভাবে গুরুত্বও দেন নাই। উনি ভাবেন, পেঁচা কিভাবে এত বড় বাচ্চাকে তুলে নিয়ে পুকুরে ফেলে দেয়। দ্বিতীয় দিন কোনো স্বপ্ন দেখেন নাই। তৃতীয় দিন আবার একই স্বপ্ন দেখেন। তৃতীয় দিন দেখার পর ওনার ভয় লাগতে শুরু করে এবং এই স্বপ্নের কথা আরশ মিয়ার কাছে শেয়ার করেন। আরশ মিয়া এমন স্বপ্নের কথা শুনে খুব ঘাবড়ে যান এবং বেশ ভয়ও পান, কারণ যেহেতু জিনটি তাদের উপর ক্ষেপে আছে, সুতরাং বিপদ হতেই পারে। আরশ মিয়া ব্যস্ত মানুষ, সারাদিন জমিতে কাজ করেন, ফসল ফলান, আর রাতে ক্লান্ত হয়ে এসে শুয়ে পড়েন। ওই হুজুরের সাথে যোগাযোগ করবেন বলে 2-3 দিন চলে যায়, কিন্তু উনি যোগাযোগ করতে পারেন নাই, গুরুত্ব ওইভাবে আসলে দেন নাই। 5ম দিনের মাথায় হঠাৎই একদিন দেখা গেল ওনার ছোট মেয়ের দেহটা পুকুরে ভাসছে।
পরিবারে শোকের রোল পড়ে যায়। ছোট্ট এই মেয়েটির নিথর দেহ পুকুর থেকে তুলে আনা হয়। পরবর্তীতে উনি ওই যে নবীগঞ্জের সেই হুজুর, ওনার সাথে যোগাযোগ করেন। ওই হুজুর ওনার ওস্তাদকে সাথে নিয়ে আরশ মিয়ার বাড়িতে আসেন। বাড়িটা ভালো করে ওনারা দেখেন এবং বাড়ির কাছাকাছি থাকা ওই যে গাছ, বট গাছের ভিতরে খেজুর গাছ, এই দুটো গাছকে ভালো করে দেখে 2 দিন পর হুজুরের সাথে দেখা করতে বলেন আরশ মিয়াকে। 2 দিন পর আরশ মিয়া হুজুরের সাথে দেখা করলে হুজুর বলেন, আসলে আমি এই 2 দিন সময় নিয়েছিলাম আমার জিনদের দ্বারা খবর নেওয়ার জন্য। খবর নিয়ে জানতে পারলাম আসলে ওই যে 2টি গাছ, ওইখানে মূলত অনেকগুলো জিনি থাকে। তারা মূলত কারোরই কোনো ক্ষতি করে না। মাঝে মাঝে কোনো মানুষ তাদেরকে কোনো অবস্থায় দেখে ফেলে, টুকটাক ভয় পায়, এতটুকুই। কিন্তু ওই গাছে কিছুদিন ধরেই অন্য আরেকটি জিন আসছিল। ওই জিনটি মূলত যাযাবর প্রকৃতির। এরা এক দেশ থেকে আরেক দেশ এভাবেই ঘুরে বেড়ায়। ওদের কোনো নির্দিষ্ট গোত্র নাই, নির্দিষ্ট সমাজ নাই। যেখানে ভালো লাগে সেখানে কিছুদিন থাকে, আবার অন্য জায়গায় চলে যায়। এই জিনটাই মূলত আপনার বাচ্চাকে মেরে ফেলেছে। এটা ছিল যাযাবর প্রকৃতির জিন। সে মূলত আসলে ওইরকম খারাপ না, ওইভাবে কারো ক্ষতিও করে না। কিন্তু হুজুর তাকে বন্দি করার জন্য যখন আয়াত পড়া শুরু করেন, তখন সে বুঝতে পারে যে তাকে বন্দি করা হবে, আর তখনই সে পালিয়ে যায়, ক্ষতি করার চিন্তা করতে থাকে। যখন ক্ষতি করে তখন অন্য জিনেরা তাকে এই জায়গা থেকে তাড়িয়ে দেয়। মূলত ওই গাছে থাকা জিনেরা যাকে তাকে আশ্রয় দিয়েছিল এই শর্তে যে তুমি কোনো মানুষের ক্ষতি করতে পারবে না। ওই জিনেরা জানতো যে মানুষের ক্ষতি করলে মানুষ হুজুর কবিরাজ ডেকে নিয়ে আসবে, তখন হুজুর কবিরাজও এই জিনদেরকে উৎপাত করা শুরু করবে। উভয়ের জন্যই সেটা ভালো কিছু বয়ে আনবে না। যখন ওই জিনটা এই আরশ মিয়ার মেয়েকে হত্যা করে, ক্ষতি করলো, তখন অন্য জিনেরা এই যাযাবর জিনটাকে তাড়িয়ে দেয় এবং হুজুরের মুখবির জিনকে ওই জিনেরা অনুরোধ করে যে এই কাজে তাদের কোনো সংশ্লিষ্টতা নাই, তাদের কোনো অপরাধ নাই। হুজুর যেন ওই অপরাধী জিনের কারণে এখানকার নিরপরাধ জিনদেরকে শাস্তি না দেন, কারণ তারা অনেক আগে থেকে এখানে বসবাস করছে, তারা কারো কোনো ক্ষতি করে না, তারা ইবাদত বন্দেগী করে এবং তারা এটাও কথা দেয় যে এখানে আর কোনো দুষ্ট জিনদেরকে তারা আশ্রয় দেবে না। তখন হুজুর এই বিষয়টা যখন জানেন, এটা বিস্তারিতভাবে আরশ মিয়াকে বলেন এবং আরশ মিয়াকে বুঝিয়ে বলেন যে তুমি তো ভুল করেছো, তুমি তো আগে আমাকে জানাও নাই, তাহলে হয়তো এই বিষয়ে আরো জোরালো কোনো পদক্ষেপ নেওয়া যেত। বাচ্চাটির ভাগ্যে এভাবেই হয়তো মৃত্যু লেখা ছিল, আল্লাহ তাআলার কাছে সে চলে গেছে, আর ওই জিনটা আর কখনোই আসবে না এদিকে। এটাই হুজুর আরশ মিয়াকে জানান। আরশ মিয়া আসলে কি করবেন, মেয়েটি তো চলেই গেল আল্লাহর ডাকে সাড়া দিয়ে, আর ওই জিনটার বিরুদ্ধেও আর কোনো পদক্ষেপ আরশ মিয়া নেন নাই, আর কোনো হুজুরের কাছে জানো নাই। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে বাবা মার ভুলের কারণে নিরপরাধ বাচ্চাদেরও অনেক বড় ক্ষতি হয়ে যায়, যা এই ঘটনায় আমরা জানতে পারলাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের 136 নম্বর এপিসোডের পঞ্চম এবং শেষ ঘটনায়। বলেছিলাম আজকের এপিসোডটা আমরা একটু ছোট করেই করব, কারণ আগামীকাল বেশ বড় একটি এপিসোড আসতে যাচ্ছে। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনি একজন সেনা সদস্য। ওনার নাম সেলিম রেজা। উনি বর্তমানে খাগড়াছড়ির গুইমারা উপজেলাতে কর্মরত রয়েছেন। ওনার বাড়ি রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার গোপালপুর গ্রামে। চলুন মূল ঘটনাতে চলে যাই। 2023 সালের 5ই মে উনি ওনার কর্মস্থল থেকে ছুটি পান। ছুটিতে উনি বাড়িতে আসেন। বাড়িতে আসার পর বন্ধু বান্ধবদের সাথে কিছুটা সময় তো দিতেই হয়, তাই না? এরকম করে সময় দিচ্ছিলেন। বিকাল হলেই বাইক নিয়ে বাইরে বের হতেন। একবার কি হয়, ওনার কয়েকজন বন্ধু ফয়সাল, শামীম, ইরশাদ
এরকম নামে কয়েকজন বন্ধু তাকে ফোন করে জানান যে ওনাদের ওই এলাকা থেকে আরেকটু দূরে একটা জায়গায় হাতে বানানো আইসক্রিম বিক্রি করা হয়, সে আইসক্রিম খেতে যাবেন। তো ওনারা 3টা বাইক নিয়ে সেখানে রওনা দেন। তো ওখান থেকে আবার আরেকটা জায়গায় গিয়েছিলেন কিছু কেনাকাটা করতে, তাহিরপুর নামক একটা জায়গায়। ওখান থেকে আবার বাড়িতে ফিরবেন। তো বাড়িতে ফেরার পথে বাছিয়াপাড়া নামক একটা জায়গা রয়েছে। তো ওই জায়গার বর্ণনাটা একটু দিয়ে নেই। ওই জায়গাতে যেই রাস্তাটা, ওই রাস্তায় একটা জায়গায় একটা পুকুর রয়েছে, আশেপাশে বাঁশঝাড় রয়েছে, একটা মহিলা কলেজ রয়েছে। বেশ একদম যে নীরব এটা বলা যাবে না, আবার খুব যে মানে ব্যস্ততাপূর্ণ জায়গা এটাও বলা যাবে না, এরকম একটা জায়গা। তো রাতের বেলা ওনারা আসছিলেন, রাত যে খুব বেশি গভীর হয়েছে বিষয়টা এরকম না। ওনারা যখন বাইক নিয়ে আসছিলেন, হঠাৎ করে এই সেলিম রেজা ভাইয়ের মনে হলো কেউ ওনার বাইকটাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আর যেহেতু উনি সামনের দিকে ছিলেন, হঠাৎ করে পড়ে যাওয়ার কারণে পেছনের আরেকটা বাইক এসে ওই বাইকটাতে ধাক্কা দেয়। ওই সময় আবার সামনের দিক থেকে আরেকটা ভ্যান আসছিল, মানে সব মিলে একটা ত্রিমুখী সংঘর্ষের মতো অবস্থা। তবে সবার তেমন কোনো ক্ষতি না হলেও বাইকের কিছু ক্ষতি হয়, আর মূল যে ক্ষতিটা হয়েছিল সেটা হলো সেলিম রেজা ভাইয়ের। ওনার পায়ের যে প্যাটেলা, একটা ছোট্ট হাড়, এই হাড়টা খুব বাজেভাবে ভেঙে যায়। উনি ওখান থেকে দ্রুত একটা জায়গায় যখন আসেন, একটা ক্লিনিকে আসার পর এক্সরে করানো হয়, তখন এইটা দেখা যায় যেহেতু উনি একজন সেনাবাহিনীর সদস্য, এই জন্য সেনাবাহিনীর কোনো হসপিটাল ছাড়া, বিশেষ করে সিএমএইচ যেটা বলা হয় কম্বাইন্ড মিলিটারি হসপিটাল, তো এই সিএমএইচ হসপিটাল ছাড়া অন্যান্য জায়গায় ওনাদের কিন্তু ভর্তি হওয়ার ক্ষেত্রে কিছু কঠোর নিয়মকানুন রয়েছে। উনি যেহেতু খুব বাজেভাবে দুর্ঘটনায় পতিত হয়েছেন, এই কারণে উনি সাথে সাথে ওনার অধিনায়ককে এই বিষয়টি ফোনের মাধ্যমে অবহিত করেন। অধিনায়ক তখন তাকে বলেন যে তুমি রাজশাহী সিএমএইচে যাও। পরিবার থেকে একটি মাইক্রোবাস ভাড়া করে ওনাকে নিয়ে রাজশাহী সিএমএইচে যাওয়া হচ্ছিল। ইতিমধ্যে ওনার অধিনায়ক আবার বলেন যে রাজশাহী সিএমএইচটা তো বেশি বড় না, ওখানে ট্রিটমেন্ট কেমন হবে তা তো জানি না, তুমি এক কাজ করো, তুমি বগুড়া সিএমএইচে চলে যাও। তখন আবার মাইক্রো ঘুরিয়ে উনি বগুড়া সিএমএইচে চলে আসেন। 5ই মে উনি ছুটিতে আসলেও দুর্ঘটনাটি ঘটেছিল মে মাসের 11 তারিখে। সিএমএইচে ওনার পরীক্ষা নিরীক্ষা করা হয়, সিদ্ধান্ত নেওয়া হয় ওনার এই প্যাটেলাতে অপারেশন করতে হবে। ওনার অপারেশন হয়েছিল 17ই মে। উনি যখন ওনার কর্মস্থলে এই বিষয়টি অবগত করেন, কর্মস্থল থেকে তাকে চিকিৎসাজনিত ছুটি দেওয়া হয়। অপারেশনের পর ওনাকে 28 দিনের ছুটি মঞ্জুর করা হয়। উনি এরপরে বাড়িতে আসেন। পুরো পা তো প্লাস্টিক, মানে এটাকে প্লাস্টার করা আর কি, হাঁটাচলা তো বন্ধ একদমই, প্লাস্টার পা নিয়ে তো আর হাঁটাচলা করা যায় না। জরুরি প্রয়োজনে এখান থেকে ওখানে ক্র্যাচে ভর করে আসা যাওয়া করছিলেন উনি। এখন ওই জায়গাতে দুর্ঘটনা আসলে যে কোনো অস্বাভাবিক কারণে হয়েছে এটা ওনার শুরুর দিকে মাথায় আসেনি, এমনিতে হতে পারে। তবে ওনার ভাষ্য অনুযায়ী হঠাৎ করে ওইখানে আসার পর ওনার মনে হলো যে ওনার মধ্যে যেন কি একটা পরিবর্তন হলো। হঠাৎ করে ওনার মাথায় একটা চক্কর দিল, তারপর মনে হলো বাইকটাকেও ধাক্কা দিল। ওনার এক বন্ধু এসে ওনাকে জানালেন যে ওই জায়গায় নাকি প্রায়শই দুর্ঘটনা ঘটে। ব্যাপারটা ওনার কাছে খুব রহস্যজনক ঠেকল। ওনাদেরই একটা গ্রাম সম্পর্কের চাচা রয়েছেন যিনি প্যারানর্মাল রিলেটেড বিভিন্ন চিকিৎসা জানতেন। ওনার কাছে যখন বিষয়টা জানানো হলো তখন উনি বললেন, হ্যাঁ, ওই কাছাকাছি একটা জায়গায় একটা গাছ রয়েছে, যেই গাছে অনেকগুলো জিন থাকে, আর এই জিনগুলোর মধ্যে সবচাইতে প্রবীণ যে জিন, সেই জিনটার সাথে তার বেশ ভালো সম্পর্ক রয়েছে। তিনি তার কাছেই এই বিষয়টি জানতে চাইবেন আসলে ব্যাপারটি কি। সেই চাচা উনি ওই জিনটার সাথে যোগাযোগ করেছিলেন। সেই জিনটা একটা অদ্ভুত রকমের তথ্য জানায়। সেই জিনটি জানায় যে তাদের এখানেই থাকা একটা জিন, তার আপন ছোট ভাই একটা দুর্ঘটনায় মারা যায়। আর এই দুর্ঘটনাটা ঘটেছিল ঠিক যেই জায়গায় এই সেলিম রেজা ভাইয়ের বাইক মানে অ্যাক্সিডেন্ট করেছিল, ঠিক সেই জায়গায়। ওই জিনটা নাকি রাস্তা পার হচ্ছিল, বয়সও ছোট ছিল জিনটা, ওই সময় একটা বাইকের ধাক্কায় নাকি ওই জিনটা মারা যায়।
এরপর থেকে ওই যেই বড় ভাই জিন, সে একটা প্রতিজ্ঞা করে, যখন সে ওই রাস্তা পার হবে তখন যদি কোনো বাইক চলে আসে সেই বাইকটাকে ধাক্কা মেরে ফেলে দেবে। মূলত মাসে কয়েকবার ওই বড় ভাই জিনটা ওই রাস্তা ক্রস করে। ওই সময় যদি কোনো বাইককে সে দেখতে পায়, সে নিশ্চিত ধাক্কা দিয়ে ফেলে দেবেই। এইটা তাকে জানানো হয়। মূলত ওই সময়ে সে রাস্তা পার হচ্ছিল, আর সেলিম রেজা ভাই উনি বাইক নিয়ে যাচ্ছিলেন, তার সাথে আরো দুটো বাইক ছিল ওইখানে। এই কারণেই মূলত এই রহস্যময় দুর্ঘটনাগুলো ঘটে থাকে। এই বিষয়টা যখন উনি জানলেন, এরপর সেই আঙ্কেলকে অনুরোধ করেন যে এভাবে তো চলতে দেওয়া যায় না, এটার একটা সমাধান তো করার দরকার। তখন সেই আঙ্কেল বললেন যে আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে কথা বলবেন উনি। এরপর সেই যে বয়স্ক মুরব্বী জিন, তার সাথে প্রথমে কথা বলেন এবং বলা হয় যে ওই জিনটাকে ওনারা ডাকবেন, ডেকে তার সাথে কথা বলবেন। তখন ওই বয়স্ক মুরব্বী জিন বলেন যে ঠিক আছে, তাহলে ওর কিন্তু কোনো ক্ষতি করা যাবে না, ও আসবে, হাজির হবে, কিন্তু তোমরা কিন্তু ওর কোনো ক্ষতি করবে না। এই শর্তে ওই জিনটার জন্য একটা হাজিরার ব্যবস্থা করা হয়। একজন ব্যক্তির উপর ওই জিনটাকে হাজিরও করা হয়। হাজির করার পর তাকে মূলত নসিহতমূলক কথা বলার জন্যই ডাকা হয়েছিল। সেই চাচা বলেন যে দেখো, তোমার ভাই এইভাবে দুর্ঘটনায় মারা গেছে, আমাদের অনেক আত্মীয় স্বজনও কিন্তু সড়ক দুর্ঘটনায় মারা যায়। তোমার ভাই মারা গেছে তার জন্য আমরা ব্যথিত, কিন্তু তার জন্য তুমি তো অন্য নিরপরাধ নিরীহ মানুষদেরকে ক্ষতি করতে পারো না। এটা তো ঠিক না, এটা তো তোমার গোনাহ হচ্ছে, তোমার ভাইয়ের আত্মা কষ্ট পাচ্ছে। তুমি এই কাজগুলো আর করো না, এতে করে তোমার জন্য ভালো, অন্যান্য লোকদের জন্যও ভালো। মূলত এই ধরনের দীর্ঘ সময় ধরে যখন নসিহত চলছিল, তখন ওই জিনটা কোনো কথা বলে নাই, চুপচাপ ছিল। মনে হচ্ছিল চুপচাপ মনোযোগ দিয়ে সে কথাগুলো শুনছে। সে দুর্ঘটনাগুলো আর ঘটাবে না বা ঘটাবে এই ধরনের কোনো কথাও সে বলে যায় নাই। শেষ দিকে বলে ঠিক আছে, আমি এখন চলে যাব, অনুমতি দেন। তখন অনুমতি দেওয়া হলে সে চলে যায়। এরপরও কিন্তু কয়েকবার দুর্ঘটনা ঘটেছিল, তারপর থেকে ওখানে আর কোনো দুর্ঘটনা ঘটেনি। আরও একটি রহস্যজনক ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে যে ওখানে যতবার দুর্ঘটনা ঘটত ততবার নাকি ওই বাঁশের একটা বাঁশের মাথা থেকে ওই বাঁশ মারা যাওয়া শুরু করত, মাথা শুকিয়ে যেত। এটা কিন্তু ওই বাঁশঝাড়ে আশেপাশে যারা আছে তারা কিন্তু বিষয়টা খেয়াল করতো না যে দুর্ঘটনার পরে এটা মারা যায়। মূলত ওই জিনটার যখন হাজিরা নেওয়া হয় এবং তার পরবর্তীতে ওই যে ওই মুরব্বী জিনের সাথে যখন আবার যোগাযোগ করা হয়, সেই মুরব্বী জিনটাই জানিয়েছিলেন যে প্রত্যেকবার দুর্ঘটনার পর ওই বাঁশঝাড়ের একটা বাঁশ মারা যায়। পরবর্তীতে সত্যি গ্রামের মুরব্বীরা খেয়াল করেছিলেন ওই বাঁশঝাড়ে অনেকগুলো বাঁশে এই ধরনের সমস্যা রয়েছে, যেখানে দেখা যায় যে অনেকগুলো বাঁশ মাথার দিক থেকে মারা গিয়েছে, মানে মাথার দিকটা শুকিয়ে নষ্ট হয়ে গিয়েছে কোনো কারণ ছাড়াই। আল্লাহর অশেষ রহমতে এখন নাকি ওই জায়গায় আর দুর্ঘটনা ঘটে না। দুর্ঘটনা ঘটে না বলতে বিনা কারণে, বিশেষ করে বাইক দুর্ঘটনা, এই দুর্ঘটনাগুলো এখন নাকি ওখানে ঘটে না। এটাই জানিয়েছেন আমাদেরকে সেলিম রেজা ভাই। ওনার সাথে এই রহস্যময় দুর্ঘটনা ঘটার পরপরই মূলত এই রহস্যটা উন্মোচিত হয়েছিল। এর আগ পর্যন্ত কিন্তু এই বিষয়ে কেউ জানতো না। দুর্ঘটনা ঘটতো, মানুষ চলে যেত, মনে করতো এটা একটা স্বাভাবিক কিছু, কিন্তু এর ভিতর যে এরকম একটা ব্যাপার লুকায়িত রয়েছে, এটা মূলত এই সেলিম রেজা ভাইয়ের ঘটনার পরেই সবাই অবগত হয়। আর মূলত নসিহত এবং ওই মুরব্বী জিনের মধ্যস্থতায় এই বিষয়টা আল্লাহর রহমতে বন্ধ হয়েছিল। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি সেলিম রেজা ভাইকে আপনার ঘটনার জন্য। সেলিম রেজা ভাই জানিয়েছেন উনি এখনো কিন্তু স্বাভাবিকভাবে হাঁটতে পারেন না, উনি এখনো স্বাভাবিক হন নাই। উনি আমাদেরকে 2024 সালের নভেম্বরে ঘটনাটি পাঠিয়েছিলেন। আশা করছি এখন উনি অনেকটাই স্বাভাবিক হয়েছেন এবং উনি যেন পরিপূর্ণভাবে স্বাভাবিক হতে পারেন, ওনার রেগুলার যে ডিউটিগুলো রয়েছে সেগুলো যেন করতে পারেন। আমরা আপনাদের হর ওয়ার্ল্ডের তরফ থেকে সেই দোয়া করি। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোডে যারা ঘটনা পাঠিয়েছেন সকলকে জানাচ্ছি
ধন্যবাদ। যারা ধৈর্য ধরে ঘটনা শুনলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় লিসেনার্স, আমাদের হরর থ্রিলার বই ইয়াসার এটি প্রি অর্ডার নেওয়া হচ্ছে। প্রি অর্ডারের লিঙ্কটা সহ আমরা পোস্ট করব। আপনারা রকমারিতে এই বইটি প্রি অর্ডার করতে পারবেন। এবারের বইটির মূল্য অনেকটাই কম ধরা হয়েছে, সকলের নাগালের মধ্যে, যার কারণে আশা করছি অনেকেই বইটি সংগ্রহ করতে পারবেন। প্রিয় লিসেনার্স, ইয়াসার এই হরর থ্রিলারটি আশা করছি এক নিঃশ্বাসে বলতে এক বসায় ইনশাল্লাহ শেষ করতে পারবেন এবং দারুণ এক অনুভূতি আপনাদেরকে এই বইটি ইনশাল্লাহ এনে দেবে। বইটি সংগ্রহ করার অনুরোধ করছি। বইটি প্রকাশে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আদিল, বদরুজ্জামান, রাকিব, অর্জন আর সৌমিত্র রয়ের কথা কি বলবো, সে তো আছেই, আর ঘটনাটি সংগ্রহ করে দিয়েছিলেন মাহিদ। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। প্রান্ত প্রকাশন থেকে বইটি প্রকাশিত হয়েছে। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল রক্ত সম্রাট আল্ট্রা এপিসোড শোনার আমন্ত্রণ জানাচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।